আচ্ছা, ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের জন্য ইকোনমিক্স অনেক সময় বেশ কঠিন মনে হয়, তাই না? কিন্তু যদি বলি কলকাতার রাস্তার মোড়ের একটা সাধারণ চায়ের দোকানই মাইক্রো ইকোনমিক্সের সবচেয়ে জরুরি ধারণাগুলো আমাদের শিখিয়ে দিতে পারে। চলুন আজ সেই চায়ের দোকানের মধ্যে দিয়েই অর্থনীতির এই দারুণ দুনিয়াটা ঘুরে দেখি। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তাই না? একটা চায়ের দোকান কিভাবে লাভ করে? কিন্তু এর উত্তরটা যতটা সহজ মনে হচ্ছে তার থেকে অনেক বেশি গভীর। সত্যি বলতে কি, এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে কোনো ব্যবসার সবচেয়ে বড় সিদ্ধান্তের চাবিকাঠি। তো লাভের হিসেব করার আগে আমাদের একদম গোড়ার একটা জিনিস বুঝতে হবে। প্রত্যেকটা ব্যবসাকে, সে চায়ের দোকানই হোক বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা মূল সমস্যার মুখোমুখি হতে হয়। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের অর্থনীতির প্রথম পাঠ। ইকোনমিক্স সাবজেক্টটা আছেই কেন? আসলে এর গোড়ায় রয়েছে একটাই শব্দ, স্কেরসিটি বা অভাব। মানে আমাদের ইচ্ছেগুলোর তো কোনো শেষ নেই, কিন্তু সেগুলো পূরণ করার মতো রিসোর্স মানে টাকা বা সময় খুবই লিমিটেড। আর এই অভাবের জন্যই আমাদের বেছে নিতে হয়, মানে চয়েস করতে হয়। অর্থনীতি হলো এই সঠিক চয়েস করারই বিজ্ঞান। এই যে স্কেরসিটির কথা বললাম, আসুন আমাদের চায়ের দোকানে ব্যাপারটা দেখি। ধরুন দোকানের স্বপ্ন অনেক বড়, কিন্তু পকেটে আছে মাত্র ৫০,০০০ টাকা। এটাই হলো ওন লিমিটেড রিসোর্স। এখন উনি কি করবেন? ভালো কেটলি কিনবেন নাকি দোকানটা একটু সাজাবেন? প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু একটা চয়েস। এটাই হলো স্কেরসিটির বাস্তব উদাহরণ। তাহলে সওয়ালটা হলো, এই কম টাকা নিয়ে একজন নতুন ব্যবসায়ী কি করে বুঝবেন যে কাস্টমাররা ঠিক কি চায় আর চায়ের দামে বা কত রাখা উচিত? এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাচ্ছে। এবার আমরা দেখব ক্রেতার মন কিভাবে কাজ করে। বাজারের দুটো সবচেয়ে শক্তিশালী জিনিস যা যে কোনো ব্যবসায়ীকে বুঝতে হয় তা হল ডিমান্ড এবং সাপ্লাই, মানে চাহিদা আর যোগান। দেখুন, চাহিদার নিয়মটা খুবই সোজা। চায়ের দাম যখন ১০ টাকা, তখন হয়তো দোকানে ভিড় উপচে পড়ছে। যেই দামটা বাড়িয়ে ২০ টাকা করা হলো, সঙ্গে সঙ্গে কিছু কাস্টমার কমে যাবে, তাই না? দামের সঙ্গে চাহিদার এই যে উল্টো সম্পর্ক, ইকোনমিক্সে একই বলে ল অফ ডিম্যান্ড। কিন্তু প্রশ্নটা হলো, দাম বাড়ালে কাস্টমার কমবে তো বুঝলাম, কিন্তু কতটা কমবে? এই কতটার উত্তরটাই দেয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা মাপে যে দামের পরিবর্তনে চাহিদা ঠিক কতটা সংবেদনশীল। এটা মনে রাখার একটা দারুণ উপায় আছে। ভাবুন, কিছু জিনিসের চাহিদা একটা রাবার ব্যান্ডের মতো, মানে খুব ইলাস্টিক, আর কিছুর চাহিদা পাথরের মধ্যে শক্ত, মানে ইনইলাস্টিক। যেমন একটা লাক্সারি ঘড়ির দাম একটু কমলেই বিক্রি হু হু করে বেড়ে যায়, এটা রাবার ব্যান্ডের মতো। আর নুন বা জীবনদায়ী ওষুধ, ওটা হলো পাথর, দাম বাড়লেও কিনতে হবে, চাহিদা খুব একটা কমবে না। শুধু চায়ের নিজের দাম নয়, আশেপাশের জিনিসের দামও কিন্তু এর বিক্রিতে প্রভাব ফেলে। ভাবুন তো, পাশের কফি শপে যদি দাম বেড়ে যায় তাহলে কি হবে? অনেকেই কফি ছেড়ে চা খেতে আসবে, এটাকে বলে সাবস্টিটিউটস। আবার বিস্কুটের দাম যদি কমে যায় তাহলে লোকে হয়তো চা বিস্কুট একসঙ্গে খাওয়ার জন্য বেশি করে চা কিনবে, এটা হলো কমপ্লিমেন্টস। তো কাস্টমারের দিকটা তো বোঝা গেল, কিন্তু এবার দোকানের ভেতরের খবর কি? মানে ব্যবসাটা চালাবেন কিভাবে? আসুন এবার ব্যবসার খরচের দিকটা একটু দেখি। এই পার্টে আমরা দেখব ব্যবসা চালানোর খুঁটিনাটি, মানে খরচ, উৎপাদন আর লাভের মতো জরুরি বিষয়গুলো। যে কোনো ব্যবসার খরচকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফিক্সড কস্ট, মানে স্থির খরচ। দোকান চলুক বা না চলুক, এই খরচটা আপনাকে দিতেই হবে, যেমন দোকানের ভাড়া। আর দ্বিতীয়টা হলো ভ্যারিয়েবল কস্ট, মানে পরিবর্তনশীল খরচ। যত বেশি চা বিক্রি হবে তত এই খরচ বাড়বে, যেমন চাপাতা, দুধ, চিনি। এবার একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্টে আসি, যেটা ম্যানেজমেন্টের জন্য ভীষণ জরুরি, অপরচুনিটি কস্ট। সহজ ভাষায়, একটা কিছু পাওয়ার জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা ছাড়তে হলো সেটাই অপরচুনিটি কস্ট। যেমন আমাদের চায়ের দোকানদার এই ব্যবসাটা করার জন্য হয়তো একটা ভালো মাইনের চাকরি ছেড়েছেন। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? চা বিক্রি করে যে লাভ হচ্ছে সেটা কি ওনার ছেড়ে আসা চাকরির মাইনের থেকে বেশি? যদি না হয় তাহলে কিন্তু খাতায় কলমে লাভ দেখালেও আসলে উনি লোকসান করছেন। এটাই হলো অপরচুনিটি কস্টের আসল মানে।
সব ব্যবসারই তো একটাই লক্ষ্য, তাই না? লাভকে ম্যাক্সিমাইজ করা। কিন্তু সেই ম্যাজিক পয়েন্টটা কোথায়? ইকোনমিক্স বলে সেই পয়েন্টটা হলো যেখানে আর 1 কাপ চা বানানোর খরচ আর ওই 1 কাপ চা বিক্রি করে পাওয়া এক্সট্রা টাকাটা সমান সমান হয়ে যায়। এর বেশি বানালে লস, আর কম বানালে লাভের সুযোগ হাতছাড়া। কিন্তু দামটা ঠিক করবেন কিভাবে? এটা তো একা ওনার হাতে নেই, রাস্তার বাকি দোকানদাররাও তো আছে, তাই না? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। আমাদের চায়ের দোকানটা তো একা নয়, তার আশেপাশে আরও অনেক দোকান আছে। চলুন দেখি এই বাজারের প্রতিযোগিতা কিভাবে ব্যবসার কৌশল ঠিক করে দেয়। প্রথমেই আসি পারফেক্ট কম্পিটিশনে। ভাবুন, একটা রাস্তায় পরপর 50টা চায়ের দোকান, আর সবার চা মোটামুটি একই। এখানে কি কেউ ইচ্ছে মতো দাম বাড়াতে পারবে? একদমই না। বাজার যা দাম ঠিক করে দেবে সেটাই মেনে নিতে হবে। এখানে দোকানদাররা হলো প্রাইস টেকার, মানে দামটা তাদের মেনে নিতে হয়। এর ঠিক উল্টো ছবিটা হলো মনোপলি। ভাবুন, একটা বিশাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটাই চায়ের দোকান, আর কোনো অপশন নেই। তাহলে কি হবে? ওই দোকানদারই তো রাজা। ও যা দাম চাইবে সেটাই দিতে হবে, কারণ ও হলো প্রাইস মেকার। কিন্তু বাস্তবে আমরা এই দুটোর একটা মাঝামাঝি অবস্থা বেশি দেখি। একে বলে মনোপলিস্টিক কম্পিটিশন। এখানেও অনেক দোকান, কিন্তু সবাই চেষ্টা করে নিজের চাকে একটু স্পেশাল বানাতে। কেউ হয়তো বলে আমারটা স্পেশাল মশলা চা, কেউ বলে অর্গ্যানিক চা। এই ছোট ছোট পার্থক্যের জন্যেই ওরা দামের ওপর একটু কন্ট্রোল পায়। আর শেষে আসে অলিগোপলি। এখানে পুরো মার্কেটে মাত্র কয়েকজন বড় প্লেয়ার, যেমন ধরুন কোনো মলের ফুড কোর্টে 2-3টে বড় ব্র্যান্ডের চায়ের দোকান। এখানে একজন নাম কমালে অন্যরাও কমাতে বাধ্য হয়। এদের মধ্যে সবসময় একটা দড়ি টানাটানি চলে। তো এই যে পুরো চায়ের দোকানের গল্পটা আমরা শুনলাম, এখান থেকে আসল শিক্ষাটা কি? আসুন সবটা একবার এক জায়গায় করে দেখি। একজন ভালো ম্যানেজার হতে গেলে এই 4টে স্টেপে ভাবাটা খুব জরুরি। 1. নিজের সীমাবদ্ধতা, মানে স্কারসিটি বোঝা। 2. কাস্টমারকে বোঝা, মানে ডিমান্ড বিশ্লেষণ করা। 3. নিজের খরচ, মানে কস্টস কন্ট্রোল করা। আর 4. নিজের কম্পিটিশন, মানে মার্কেটকে চেনা। ব্যাস, এটাই হলো ইকোনমিক্সের চোখে দুনিয়া দেখার তারিকা। আর শেষে একটা কথা বলি, এই কনসেপ্টগুলো কিন্তু শুধু চায়ের দোকানের জন্য নয়, বা শুধু বইয়ের পাতার থিওরিও নয়। এগুলোই ফিউচার তৈরি করে। আজ যে অ্যাপ নির্ভর সংস্থাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মুহূর্তে মুহূর্তে দাম বদলায়, তার পেছনে আছে এই এলাস্টিসিটির কনসেপ্ট। বড় বড় টেক কোম্পানিগুলো যে সারা বিশ্বে ব্যবসা চালাচ্ছে, তার মূলে আছে এই কস্ট ম্যানেজমেন্ট। সুতরাং যা শেখা গেল, এটা শুধু থিওরি নয়, এটা হলো আজকের আধুনিক ব্যবসার আসল অপারেটিং সিস্টেম।